আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো আরও একটি নতুন দারুণ স্বাদের একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্রোজেন ইলিশ মাছ, এটা বাংলাদেশি ফিশ মার্কেট থেকে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিল। তো এখান থেকে আমি এখন প্রায় 6 পিসের মতন ইলিশ মাছ নিয়ে নিব সরিষা ইলিশ করার জন্য। আমি সরিষা ইলিশ করব। তো এই জন্য মাছটাকে প্রথমে আমি একটু ভিজিয়ে নিচ্ছি, পরে আঁশ ছাড়িয়ে নিতে হবে আর কি। এভাবে পানি দিয়ে মাছটাকে ভিজিয়ে নিই। এইখানে দেখতে পাচ্ছেন কালো সরিষা, সাদা সরিষা, এগুলো আমি নিয়ে নিয়েছি। আর এখানে আছে পোস্ত দানা। এই তিনোটা জিনিস আমি একসাথে ভিজিয়ে রাখবো প্রথমে। তো এখানে আমি সাদা সরিষা প্রায় 2 চা চামচ পরিমাণে নিয়ে নিয়েছি। আর কালো সরিষাটা নিব পরিমাণে অল্প, কারণ এটার ঝাঁজটা খুব পরিমাণে বেশি এবং তেতো ভাবটাও বেশি। তো এইখানে এইটুকু পরিমাণে নিয়ে নিলেই হবে। অনেকে ভাবে কি যে সরিষা ইলিশ করতে হলে অনেক বেশি সরিষা দিতে হবে, এটা কিন্তু মোটেও ঠিক না। এতে করে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়। যে কোনো জিনিসেরই কিন্তু একটা ব্যালেন্স আছে। তো এটা আমি এখন ভালো করে কচলে ধুয়ে আমি সরিষাটাকে ভিজিয়ে নিব, কারণ সরিষার মধ্যে কিন্তু ছোট ছোট বালু না, ঠিক ইটের মাটির ছোট ছোট কণা থাকে। তো এগুলো আগে থেকে ভিজিয়ে রাখলে ধুয়ে সুন্দর করে নিলে এটা চলে যায়। আর এখানে এই যে মাছগুলো আমি যে ভিজিয়ে রেখেছিলাম, তো মাছগুলোকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি, মাছের আঁশটাশ ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। এখন এখানে বেশ কিছুটা পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য এটা রেখে দিব। এতে করে হবে কি মাছের ভেতরে একদম লবণ হলুদটা বেশ ভালোভাবে ঢুকে যাবে। আর এই যে ভিজিয়ে রাখা সরিষাটা এখন আমি একটা মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি। আর এখানে 4টা কাঁচামরিচ আমি ছোট ছোট করে কেটে এর সাথে দিয়ে দিচ্ছি, কারণ এই টিপসটা আপনাদেরকে বলে রাখি, সরিষা আপনারা যখন বাটবেন অথবা ব্লেন্ড করবেন তখন এইভাবে কাঁচামরিচটা দিয়ে নেবেন। এতে করে কিন্তু সরিষা যে তেতো ভাবটা সেটা কিন্তু অনেকটাই কমে যায়। আর এখানে পেঁয়াজ কুচি করে রাখা, এটা আমি ব্লেন্ড করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইটা গরম হওয়ার পরে আমি বেশ কিছুটা পরিমাণের এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু অলরেডি গরম হয়ে গিয়েছে। আর এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণের পেঁয়াজ এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নিব। আমি পেঁয়াজটা ব্রাউন করে ভাজবো না, অর্থাৎ একটু মজে আসা পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি প্রায় 2 চা চামচ পরিমাণের আদা রসুন পেস্ট আর 1 চা চামচ পরিমাণের মতন ধনিয়া আর জিরার একটা পেস্ট করেছি, সেটা আমি দিয়ে দিব। তো এই কাঁচা মশলাটাকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিব আগেই, তাহলে হবে কি মশলার যে কাঁচা একটা স্মেল আছে, স্মেলটা চলে যাবে। তো মশলাটা একটু ভেজে নিচ্ছি। তো মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছেন পেঁয়াজের যে পেস্ট করে রেখেছিলাম, প্রায় এখানে ছোট একটা বাটির 1 বাটি পরিমাণের, সেটা আমি আগে দিয়ে দিলাম তেলের মধ্যে। এই টিপসটাও আপনারা ফলো করবেন। পেঁয়াজ বাটা দিয়ে যে কোনো জিনিস রান্না করার সময় এটা খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হয়, অর্থাৎ ভেজে নিতে হয়। না হলে কিন্তু কাঁচা পেঁয়াজের কিন্তু একটা স্মেল থাকে, ওই স্মেলটা কিন্তু পুরো তরকারির মধ্যে মিশে গিয়ে তরকারির স্বাদটাকে নষ্ট করে দেয়। তো এই জন্য যদি আপনারা ভালো করে পেঁয়াজ বাটাটা আগে এভাবে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেন, তাহলে কিন্তু এটা খেতে অসম্ভব টেস্ট হয়। তো
তো এইভাবে আমি হচ্ছে পেঁয়াজ বাটাটাও তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে। এরকম যখন প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে পারবেন যে আপনার পেঁয়াজ বাটাটা আপনার ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে মশলা কষানোর জন্য আমি পরিমাণ মতন কিছুটা পানি দিয়ে দিলাম। আর আরেকটা টিপস বলে রাখি, সরিষা ইলিশ করার ক্ষেত্রে এভাবে অবশ্যই আপনারা পেঁয়াজ বাটাটা ইউজ করবেন। এতে করে কিন্তু সরিষার কোনো ধরনের কোনো তিতে ভাব একদমই থাকে না, আর সরিষা ইলিশটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর এখানে আমি এখন স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণের হচ্ছে হলুদের গুঁড়া, এটাই দিয়ে দিয়েছি। জাস্ট এইটুকু মশলা দিলেই হয়ে যাবে, আর কিছু দেওয়া লাগবে না। তো এটা দিয়ে আমি হচ্ছে ভালো করে মশলাটাকে একটু একটু কষিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে এর মধ্যে আমি যে সরিষার যে পেস্ট করে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিব। তো সরিষা ভিজিয়ে রাখার পরে কিন্তু বেশ অনেকটা ফুলে যায় এবং পেস্ট করার পরেও কিন্তু অনেকটা পরিমাণই হয়ে যায়। তো আপনারা কতটুকু মাছ রান্না করতে চান সেই পরিমাপ বুঝেই আপনারা দিয়ে নেবেন। তবে যে আমি আগে বলেছিলাম প্রতিটা জিনিসেরই কিন্তু একটা ব্যালেন্স আছে। অতিরিক্ত যে কোনো জিনিস হয়ে গেলে কিন্তু এটা ভালো লাগে না খেতে। তাই ব্যালেন্সটা আপনারা বুঝবেন, যতটুকু রান্না করবেন তখন বুঝবেন। তো সেই পরিমাণে দিয়ে দিলেই কিন্তু জিনিসটা ভালো লাগে খেতে। তো এখন এই মশলা কষানোর মধ্যেই আমি হচ্ছে এই সরিষা বাটাটা দিয়ে ভালো করে একসাথে মশলাটাকে কষিয়ে নিব, কারণ সরিষারও তো কাঁচা একটা স্মেল থাকে। তো এইভাবে ভালো করে মশলাটা কষিয়ে নিলে কিন্তু সেই তরকারিটা খেতে অসম্ভব মজা হয়। আর এই বাটিটা ধুয়েও আমি একটু পানি দিয়ে দিলাম। তো সরিষা ইলিশ করার ক্ষেত্রে এই মশলা কষানো পর্যন্ত যে স্টেপগুলো, এটাই ভালো করে ফলো করতে হবে। কারণ এই স্টেপ পর্যন্ত যদি আপনি সাকসেসফুলিভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনি অসাধারণ স্বাদের একটি সরিষা ইলিশ খেতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি এই পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না যদি এভাবে দারুণ স্বাদের একটি সরিষা ইলিশ খেতে চান। তো দেখুন মশলাটা কিন্তু অলরেডি আমার কষানো হয়ে গিয়েছে, প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে নুন হলুদ দিয়ে এই যে মাখিয়ে রাখা ইলিশ মাছগুলোকে সুন্দর করে আস্তে আস্তে দিয়ে দিব। যেহেতু ইলিশ মাছটা দেখতেই পেরেছেন যে একদম ডিম ভর্তি পেটে, তো এই জন্য খুব সাবধানে আমাকে এই কাজটা করতে হবে। তো আপনারা যদি এরকম ডিমওয়ালা ইলিশ মাছ দিয়ে সরিষা ইলিশটা করেন তবে এই স্টেপগুলো একটু ফলো করবেন। তো আমি আগেই হচ্ছে মশলাগুলোর উপর মাছগুলোকে বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে আগে পানিটা দিয়ে একটা বলক উঠিয়ে তারপরও দিয়ে দিতে পারেন। তবে আমার কাছে মনে হলো এভাবে দিয়ে দিলেই মাছটা একদম ভাঙবে না, খুব সুন্দর করে সেট করা যাবে। তো প্রতিটা মাছ আমি এভাবে হচ্ছে মশলার মধ্যে বিছিয়ে দিলাম। আর যেই ভোলটার মধ্যে মাছটা আমি মাখিয়ে রেখেছি ওই ভোলটা ধুয়েই আমি হচ্ছে এখন এখানে পানি দিয়ে দিব। তো ভোলটা ধুয়ে এখন হচ্ছে এভাবে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী দিলে হবে। তো আর এইভাবে আমি হচ্ছে নাড়ুনিটা দিয়ে আস্তে করে আমি হচ্ছে মশলাগুলোকে একটু আলগা আলগা করে দিব। আর এই পর্যায়ে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এটা ডিমওয়ালা মাছ তাই এক্ষেত্রে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো এভাবে মাছের পেটের মধ্যে থাকবে না, বের হয়ে যাবে। তো এই ছোট ছোট কিছু টিপস ফলো করলে কিন্তু মাছটা একদম ডিম সহই আপনি খেতে পারবেন, আর খুলে চলে আসবে না। তো পানি দিয়ে দেওয়ার পরে এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে মাছটাকে এখন ঢেকে দিব বলক উঠে আসা পর্যন্ত। তো এই যে অলরেডি কিন্তু বলক উঠে এসেছে। আর এইভাবে হচ্ছে দুই পাশ থেকে কড়াইটাকে ধরে এভাবে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দিলেই হয়ে যাবে। চামচ বা খোঁচন দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। তো এখন এই পর্যায়ে খুব আলতো হাতে আমি হচ্ছে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি
যে পানিটা দিয়ে দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম, এতে করে কিন্তু সব ডিমগুলো মাছের মধ্যে সুন্দর করে আটকে আছে। দেখুন কোনো ডিমই কিন্তু ছুটে যায়নি। তো এই টিপসগুলো আপনারা রান্না করতে করতে ছোট ছোট টিপসগুলো একটু ফলো করে করবেন, তাহলে কিন্তু মাছটা আর ভেঙে যাবে না। তো মাছটা বলক উঠে এসেছে, আমি একটু নেড়েচেড়ে ভালো করে আবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিলাম। এখন আবার ঢেকে ফাইনালি কুক হওয়ার জন্য দিয়ে দিলাম, এবং ভালোভাবে কুক হয়ে যাওয়ার পরে তারপর আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন মাছটা কিন্তু অনেকটা গ্রেভি হয়ে গিয়েছে। তো যেহেতু এটা সরিষা ইলিশ, তো আমি কিন্তু খুব একদম শুকিয়ে ফেলবো না, একটু গ্রেভি রাখবো। কারণ হচ্ছে যখন নাকি এটা ঠান্ডা হয়ে যাবে, এটা এমনিতেই কিন্তু অনেকটা মানে একটু শুকনো হয়ে যাবে। তো সরিষা ইলিশটা একবারে শুকনো করে ফেললে কিন্তু খেতে ভালো লাগে না, একটু গ্রেভি থাকলে কিন্তু খেতে ভালো লাগে। তো একটা মাছ আমি উঠে দেখিয়ে দিলাম যে ডিমগুলো কতটা সুন্দর করে আটকে আছে। দেখুন মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। তো চলুন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি সরিষা ইলিশটা। তো এই যে তৈরি হয়ে গেল দারুণ মজাদার স্বাদের সরিষা ইলিশ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই রেসিপিটি আপনারা ভাত, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথেই আপনারা পরিবেশন করতে পারেন। খুব সহজেই ঝটপটভাবে কিভাবে অল্প উপকরণ দিয়ে সরিষা ইলিশ বাসায় তৈরি করা যায়, এই রেসিপিটি আপনাদের সাথে উপস্থাপন করলাম। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিবেন, কারণ একটি লাইক আমাকে নতুন ভিডিও বানানোর উৎসাহ প্রদান করে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, যাতে তারা ভিডিওটি দেখতে পারে। এবং অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব এখনও করেনি, নতুন দর্শকদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে যখন নতুন কোনো ভিডিও আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, চাইলেই আপনি ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদম ভুলবেন না। অবশ্যই আপনারা এইভাবে পুরো রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন, আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।